স্বাগতম অনলাইন ক্লাসকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালোই আছি। আজকের পাঠ দেখার জন্য একটু ভাইবোর্ড লক্ষ্য করো। আজকের পাঠ সম্রাট আকবরের প্রাথমিক জীবন ও তার সিংহাসনে আরোহণ। কি আজকের পাঠ? সম্রাট আকবরের প্রাথমিক জীবন ও তার সিংহাসনে আরোহণ। ধন্যবাদ সুন্দর করে আজকের পাঠটা বলার জন্য। শুরুতেই আজকের পাঠের একটু ভূমিকা শুনবে, একটু মনোযোগ দাও। মুঘল সম্রাটদের মধ্যে উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এই মহামতি সম্রাট আকবর। তিনি তার স্বীয় যোগ্যতা বলে ভারতের ইতিহাসে দি গ্রেট অফ আকবর বা মহামতি আকবর নামে পরিচিতি লাভ করেন। তাহলে আশা করছি তোমরা সুন্দর করে মহামতি আকবর বা সম্রাট আকবর তার ভূমিকা সম্পর্কে শুনেছ এবং বুঝেছ। কিছু বলবে ভারতের ইতিহাসে তিনি কি নামে পরিচিত। তাহলে একটু হোয়াইটবোর্ড লক্ষ্য করো। ভারতের ইতিহাসে তিনি দি গ্রেট অফ আকবর, দি গ্রেট অফ আকবর। তাহলে আশা করছি আরো সুন্দর করে এই ভূমিকা শুনেছো এবং বুঝেছো। এবার শুনবে তার প্রাথমিক জীবন সম্পর্কে। একটু প্রাথমিক জীবন সম্পর্কে শোনার জন্য মনোযোগ দাও। শুরুতেই শুনবে তার জন্ম সম্পর্কে। এই মহামতি আকবর তিনি 1542 খ্রিস্টাব্দে সিন্ধু নগরে জন্মগ্রহণ করেন। আশা করি জন্ম সম্পর্কে শুনেছ এবং বুঝেছ। কিছু বলবে তিনি কোথায় জন্মগ্রহণ করেন। তাহলে আবার একটু লক্ষ্য করো, সিন্ধু নগরে। সিন্ধু অমরকোটে, সিন্ধু অমরকোটে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে আশা করছি তার জন্ম সম্পর্কে আরো সুন্দর করে শুনেছ এবং বুঝেছ। এবার শুনবে তার নাম সম্পর্কে, অর্থাৎ তার নাম, তার পিতা মাতার নাম আর অন্যান্য নাম সম্পর্কে। তার নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর, তবে তিনি ইতিহাসে দি গ্রেট অফ আকবর বা মহামতি আকবর নামে তিনি সমধিক পরিচিত। তার পিতার নাম নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, তার পিতাও সংক্ষেপে হুমায়ুন নামেই পরিচিত। তার মাতার নাম হামিদা বানু, তার দাদার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তবে তিনিও সংক্ষেপে বাবর নামেই পরিচিত। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শাসক। তার নানার নাম শেখ আলী আকবর জামি। তাহলে আশা করছি তোমরা সুন্দর করে তার এবং তার অন্যান্যদের নাম সম্পর্কে মনোযোগ সহকারে শুনেছ। কিছু বলবে তার মায়ের নাম। তাহলে একটু হোয়াইটবোর্ড লক্ষ্য করো। তার মায়ের নাম হামিদা বানু। হামিদা বানু তার মায়ের নাম। তুমি কিছু বলবে তার পিতার নাম। তাহলে আবার একটু হোয়াইটবোর্ড লক্ষ্য করো। তার পিতার নাম সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন, সম্রাট হুমায়ুন তার পিতার নাম। তার জন্মে 1 বছর পর তার পিতামাতা আশ্রয়ের সন্ধানে পারস্যে পালিয়ে যান এবং সেখানেই কিছুদিন বসবাস করেন। আর এই কিছুটা সময় তিনি তার কান্দাহারের চাচার কাছে লালিত পালিত হতে থাকেন। এর 3 বছর পর তার কান্দাহারের চাচার সাথে তার পিতা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হয়ে চাচাকে পরাজিত করে
তিনি কান্দাহার দখল করে কান্দাহারে ফিরে আসেন এবং তখন থেকে তিনি আবার পিতামাতার ছিলেন যত্নে লালিত পালিত করে থাকেন। বিদ্যানুরাগী সম্রাট হুমায়ুন তার বড় ছেলে এই সম্রাট আকবর তাকে পুঁথিগত বিদ্যা শেখানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পুঁথিগত বিদ্যা শেখার প্রতি তার কোনো আকর্ষণই ছিল না। তার আকর্ষণ ছিল মল্লযুদ্ধ, তরবারি, অশ্ব এগুলো চালনা করা, আর এতে তিনি পারদর্শীও লাভ করেছিলেন। তার ঝোঁক ছিল শিকার এবং খেলা। তাহলে শুনলে তার সেই লেখাপড়া সম্পর্কে কিছু বলবে, তার ঝোঁক ছিল কিসে? তাহলে একটু হোয়াইটবোর্ড লক্ষ্য করো। তার ঝোঁক ছিল শিকার এবং খেলাধুলা। শিকার এবং খেলাধুলা। তাহলে আশা করছি তার ঝোঁক কিসের প্রতি ছিল সে সম্পর্কে তোমরা আরো মনোযোগ সহকারে শুনেছো এবং বুঝেছো। 1551 খ্রিস্টাব্দে 9 বছর বয়সে তার চাচার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়। কিছু বলবে কত বছর বয়সে তাকে তার চাচার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়? তাহলে একটু আবার 9 বছর বয়সে, 9 বছর বয়স। তাহলে আশা করছি আরো সুন্দর করে তার বিবাহ সম্বন্ধে বুঝেছ। তার পিতা যখন দিল্লির সিংহাসন পুনরুদ্ধারে ব্যস্ত ছিলেন, তখন তিনি তার পিতার সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে তিনি কৃতিত্বের পরিচয় দেন। তাহলে আশা করছি তার প্রাথমিক জীবন সম্পর্কে তোমরা মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝেছ। এবার শুনবে তার সিংহাসনে আরোহণ সম্পর্কে। আবার বলছি, একটু মনোযোগ দাও। তার পিতা তাকে উত্তরাধিকারী করে রাখে 1555 খ্রিস্টাব্দে। তিনি তখন পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন। এরপর তার পিতা মৃত্যুবরণ করেন 1556 খ্রিস্টাব্দে। তার পিতার মৃত্যু সংবাদ তার পিতার বাল্যবন্ধু বৈরাম খান, যার উপাধি হচ্ছে খানি খানা, এই বৈরাম খান শোনার সাথে সাথে সেই সিংহাসনের শূন্যতা পূরণের জন্য তিনি তখনই এই হুমায়ুনের বড় ছেলে সম্রাট আকবরকে তিনি সিংহাসনে বসিয়ে দেন। কিন্তু তখন তিনি অবস্থান করছিলেন পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কালানিতে। এরপর তার পিতার মৃত্যু সংবাদ সেই তার পিতার বাল্যবন্ধু বৈরাম খান তার কাছ থেকে শোনার পর তিনি দ্রুত গতিতে ছুটে আসে, আর তখনই তিনি 1556 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি জালালউদ্দিন মোহাম্মদ আকবর উপাধি নিয়ে তিনি সিংহাসনে বসেন। তখন তার বয়স ছিল 13 বছর। আর 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বৈরাম খানের অভিভাবকত্বে তিনি রাজ্য শাসন করেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘ 50 বছর রাজত্ব করার পর 1605 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আশা করছি তার সিংহাসন লাভ সম্পর্কে বা সিংহাসনে আরোহণ সম্পর্কে সুন্দর করে জেনেছো এবং বুঝেছো। কিছু বলবে, তিনি কত খ্রিস্টাব্দে উত্তরাধিকারী লাভ করেন? তাহলে একটু হোয়াইটবোর্ড লক্ষ্য করো, 1550 খ্রিস্টাব্দে। তুমি কিছু বলবে, তার পিতার বাল্যবন্ধুর নাম কি ছিল? তাহলে আবার একটু হোয়াইটবোর্ড লক্ষ্য করো, তার পিতার বাল্যবন্ধুর নাম ছিল বৈরাম খান।
তাহলে আবার একটু পয়েন্ট লক্ষ্য করো, তার উপাধি ছিল খান ই খান, খান ই খানান তার উপাধি। তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন, মানে সম্রাট আকবর। তাহলে আবার একটু পয়েন্ট লক্ষ্য করো, সম্রাট আকবর সিংহাসনে বসেছিলেন 1556 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি। তাহলে আশা করছি আরো সুন্দর করে তার সিংহাসনে আরোহণ সম্পর্কে জেনেছো এবং বুঝেছো। তিনি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। তাহলে আবার একটু পয়েন্ট লক্ষ্য করো, তিনি 1605 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। তাহলে আশা করছি তোমরা আরো সুন্দর করে তার সিংহাসনে আরোহণ সম্পর্কে জেনেছো এবং বুঝেছো। সেই সাথে সাথে আশা করছি এই পাঠটা অর্থাৎ সম্রাট আকবরের প্রাথমিক জীবন এবং তার সিংহাসনে আরোহণ সম্পর্কে সুন্দর করে জেনেছো এবং বুঝেছো। তাহলে বাড়ির লেখা এবং পড়ানি। বাড়ির লেখা, এই যে সম্রাট আকবর বা মোহাম্মদী আকবর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, আর এই যে সিংহাসন আরোহণ সম্পর্কে শুনলে সেখান থেকে 3 লাইন সুন্দর করে লিখে আনবে। আর বাড়ির পড়া, সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে সুন্দর করে পড়ে আসবে। ম্যামের পাঠ শোনার জন্য এবং ম্যামকে সহযোগিতা করার জন্য আবার ধন্যবাদ। সরকারি বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ব্যবহার করি, সামাজিক দূরত্ব বজায় রাখি, বারবার সাবান পানি দিয়ে হাত বন্ধ করি, ঘরেই থাকি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনায় আজকের মতো খোদা হাফেজ।